আপনি যে নির্বাচনটা করবেন, আপনি তো আজকেই একটা সিদ্ধান্ত, কয়দিন আগে বললেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, তারা একেবারে সাইলেন্ট, কোনো কোশ্চেন নাই কেন? এটা বিরাট প্রশ্ন। আপনি ফার্মগেটে কোনো মেয়েকে ইপটিজিং করলে এই সরকারের সময় যেভাবে ফোকাস হয়, বুকে পাথর দিয়ে মারছে একটা লোকের, সেটা যেভাবে ফোকাস হয়, আর একটা রাষ্ট্র, আপনি রাষ্ট্রপতির ছবি ফেব্রুয়ারিতে চলে যাবেন, আপনি এখন ছবি অপসারণ করছেন, এটা নিয়ে কেউ মুখ খুলতেছে না বাংলাদেশের রাজনীতিবিদরা। এটা আমার কাছে বিরাট কোশ্চেন মার্ক নাম্বার 1। না, সেটা কোনো রাষ্ট্রের সিদ্ধান্ত না ওইভাবে। আরে আপনি রাষ্ট্রপতির ছবি সবাই দিতেছেন, তাই সে রাষ্ট্রপতি আছে। আপনারা যেভাবে কাভার, আমি জানি মিডিয়া বোধহয় সাইলেন্টলি এটার নিউজটা করে নাই। কেন করে নাই? করেছে গণমাধ্যমে খবর। এই যে আপনি প্রতিবাদ করে আপনার লজিকটা দেন না। আপনি বলেন রাষ্ট্রপতি থাকলে তার ছবি সরানো যায় কিনা, আপনি বলেন আমাকে, সব বাদ দেন, সরানো যায় কিনা? ছবি থাকতেই হবে এরকম কোন ম্যান্ডেট? আপনি ছবি এখন সরাবেন কেন? এতদিন রইল কেন? আমি আপনাকে সিম্পল প্রশ্ন, আপনার ঘরে ঢুকে দেখি আপনার ছবিটা নাই, তাহলে কি এই ঘরের মালিক আপনি নাই? এই যে আপনি চেপে যাচ্ছেন, তার মানে কি মিডিয়া ইজ স্টিল ওয়ার্কিং ইন ফেভার অফ ওই শাহাবুদ্দিন সাহেবদের পক্ষে, রাষ্ট্রপতিদের পক্ষে। কারণ এরা বেশি হাইলাইট করতে চান না, গোপন রাখতে চান, নিউজ করছেন নাম কস্তে। বিশাল আলোচিত হওয়ার কথা এটা। আর যারা বলছেন সরাই দিলে সাংবিধানিক সংকট হবে, তাদেরও তো সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া উচিত। অফকোর্স আপনাকে চাইতে হবে, দলের যারা নেতৃত্ব দেয় তারা তো গার্জিয়ান জনগণের পক্ষে। ওয়াই ইউ আর কিপিং সাইলেন্ট? কোশ্চেন রেখে গেলাম। এইবার আসেন, নির্বাচনী ট্রেনে উঠছেন আপনি। শেখ হাসিনা যখন চলে গেল ক্ষমতার থেকে, জুলাই ঘোষণাপত্রে আমি আসতেছি কেন, এটা খুব জরুরি। রাষ্ট্রের থিওরি কি জানেন? একদিনও সরকারবিহীন থাকতে পারবেন না, একদিনও সংবিধানবিহীন থাকতে পারবেন না। সেটা রাষ্ট্র থাকে না, সেটা রাষ্ট্র থাকে না। কেউ কেউ প্রশ্ন করে যে 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। নো, ইট ইজ নট কারেক্ট। এক ধরনের সরকার ছিল। এক ধরন না, বলতেছি তো আপনাকে। 5 তারিখে কিন্তু আমাদের সেনাপ্রধান বলছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, আমি আপনাদের দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, প্রত্যেকটা হত্যার এবং অপকর্মের বিচার হবে। আমি তাকে স্যালুট জানাই যে ওই সময় উনি আইসা দাঁড়াইছিলেন জনতার পাশে। এর আগে 5 তারিখের পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়তো ওনারা সরকারের হুকুম মানছেন, কিন্তু যখন দেখছেন না খুব অন্যায় অবিচার হচ্ছে, তখন আসলেই সে এসে আমাদের পাশে দাঁড়াইছে। দাঁড়ানোর পর উনি দায়িত্ব নিছেন। ওই যে দায়িত্বটা নিছেন, ইউনূস সাহেবের ওথ নেওয়ার পূর্ব পর্যন্ত 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্বটা পালন করেছেন উনি। সো হি ওয়াজ দ্য গভর্নমেন্ট। বাট প্রশ্ন হচ্ছে উনি নিলেন কিভাবে? এটার মানে হচ্ছে ওটাও অলিখিত, সংবিধানে বলা নাই পালায়ে গেলে কোথায় যাবে, মানে কি হবে। আবার উনি যে দায়িত্ব নিলেন সংবিধানে বলা নাই। সাধারণত অভ্যুত্থান নয়, বিপ্লবের পরে এটা হয়। কেউ কেউ বলে এটা বিপ্লব নয়, এটা বিপ্লব। সরকার যখন পালিয়ে যায় ওইটাই বিপ্লব। পৃথিবীতে বিপ্লব যত হয়েছে, সরকার ঘরে ছিল না, পালিয়ে গেছে। অভ্যুত্থানের সময় সরকার ঘরে থাকে, হয়তো মারা পড়ে বা পালিয়ে যায়। হ্যাঁ, সেটা হলো বিপ্লব। এইবার আসেন, তাহলে ওই 4 দিনের সরকার, 3 দিনের 5 থেকে 8 সরকার উনি। এবং এটা আবার হস্তান্তর করা হলো বঙ্গভবনের বিষয়ে যখন ইউনূস সাহেব ওথ নিলেন। তখন আবার আপনি বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। প্রেজেন্স অফ 3 বাহিনী, তাদের চিফ যখন স্বাক্ষর করে গেছে, তার মানে কি ক্ষমতা হস্তান্তর করা হইল। এটা সব টেক্সট আসবে না। তার মানে 5ই আগস্টের পর 2টো সরকার হয়েছে। এখন আসেন, 7ই আগস্ট কিন্তু যারা নির্বাচন করলেই বিজয়ী হবেন বলে মনে করছেন, তা এটা যে সরকার সেটা প্রমাণ করতেছি আমি। 5ই আগস্ট যখন ডাকা হয়েছিল, আপনি কি জানেন সবাইকে ডাকছিল যখন? বিভিন্ন রাজনীতিবিদদেরকে ডাকা হয়েছে, ছাত্রদেরকেও ডাকা হয়েছে, ছাত্ররা যায় নাই। ছাত্ররা বলছে আপনি বিশ্ববিদ্যালয়ে আসেন। আপনার যে জানা থাকে, সেনাপ্রধানকে তারা বিশ্ববিদ্যালয়ে ডাকছিলেন, ঢাকা ইউনিভার্সিটি। সেনাপ্রধান ওখানে যান নাই। যাই হোক, তারপরে কিন্তু ছাত্র প্রতিনিধি খুঁজছিলেন সেনাপ্রধান, সেখানে ছাত্র প্রতিনিধি ছিল না। তখন 3 জন সকল ব্যক্তিরে ছাত্র বানানোর প্ল্যান চলছিল। সেটা একজন রাজনীতিবিদ বানাইতে চাইছেন, আমি নামটা বললাম না, ফর হিজ সেফটি, লং রানে প্রশ্নটা আসবে। কিন্তু সব নেতারা যখন গেছেন ওয়াকারুজ্জামান সাহেবের ডাকে সাড়া দিয়ে, ইট ইমপ্লাইজ, এটা বলে যে উনি যে দায়িত্বটা নিছেন সেটাকে
মেনে নেওয়া, স্বীকার করা, এটা কোনো অপরাধ নাই। বাট সরকার যিনি হয়েছিলেন সেটা বলছি। তারপরে বঙ্গভবনে যখন ছাত্র প্রতিনিধি খোঁজা হচ্ছে, ওই তিনজনকে ঢোকানোর পরিকল্পনা চলছিল, তখন ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তারা টের পেয়ে গেছে যে প্রতি বিপ্লব চলছে। তখন তারা খুব দ্রুত বেগে এসে বঙ্গভবনে ঢুকছে। ওই যে চিট করতে চাইছিল যারা এই বিপ্লবটাকে, যে নেতা পারে নাই, যাই হোক তারা চলে গেছে বঙ্গভবনে। তাহলে 4 দিনের সরকার উনি। 7 তারিখে যারা নির্বাচন করলেই ফলাফল আসবে, তারা কিন্তু একটা জনসভা করছিল, আপনার মনে আছে? তারা কিন্তু বলছিল 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। অনেকে প্রশ্ন করেন কার কাছে চাইলেন? আমি উত্তর দিচ্ছি, চাইছিলেন ওই সরকারের কাছে, ওই 4 দিনের যিনি সরকার। কারণ তখন তো তিনি সরকার, দায়িত্ব উনি নিছেন, কাজে 3 মাসের মধ্যে চাইলে ওনার কাছে চাইছে। বলতে পারেন এখন এই কথাটা আনলাম কেন? এই যে ধারাবাহিকতাটা, এখানে সংবিধান নাই। এরপরে ইউনূস সাহেব আসলো, সংবিধান নাই। এই যে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে, সেখানে এই ধারাবাহিকতাটা ঢুকাইতে হবে। কেন ঢুকাইতে হবে? বাংলাদেশ সরকারবিহীন ছিল না, একদিনও না, এবং বাংলাদেশ সংবিধানবিহীনও ছিল না। সে কারণে জুলাই ঘোষণাপত্রে এগুলা ঢুকাইতে হবে। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত উনি ছিলেন, এরপরে ইউনূস সাহেব আছেন। কেননা ইতিমধ্যে কিন্তু আমাদের যেই সেনাপ্রধান দেশবাসীকে বাঁচাইলো, তাকে কিন্তু আওয়ামী লীগ পতিত সরকার অলরেডি বলছে, মীর জাফর বলছে। তার মানে কি এই সেনাপ্রধানের উপরে খ্যাপা আছে, তারা থ্রেট আছে। তো ফর দ্য সেক অফ দ্য সেনাপ্রধান অ্যান্ড ইউনূস, আমি মনে করি জুলাই ঘোষণাপত্র যে হয়ে গেছে, এগুলা সংশোধন করা যায়, ওখানে ঢুকাইতে হবে কি জুলাই ঘোষণাপত্রের মধ্যে। তা না হলে কিন্তু সময়ের ব্যবধানে সেনাপ্রধান যেখানেই থাকুক, উনি প্রশ্নের মুখোমুখি হতে হবে। ইউনূস সাহেব যেখানে থাকুক, প্রশ্নের মুখোমুখি হতে হবে। কিন্তু আমি সেনাপ্রধানকে নিয়ে বেশি আমি আন্তরিক, এই কারণে যে যেহেতু উনি দায়িত্বটা সরাসরি নিয়েছিলেন, ইউনূস সাহেব তখন ফ্রান্সে, সে কারণে। আমি সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি গল্প যতই করেন, এই সমস্ত আলাপবাদ, আপনাকে জুলাই ঘোষণাপত্র প্রপারলি বানাইতে হবে। এবং সেটা বলে স্বাক্ষর হয়েছে ঘোষণা সংশোধন, জুলাই ঘোষণাপত্র সংশোধন 1, সেখানে এটা ঢুকাইতে হবে। ঢুকাইয়া মেয়াদ দিতে হবে সরকারের, ইউনূস সরকারকে মেয়াদ দিতে হবে। আপনি যেহেতু 3 মাসের মধ্যে নির্বাচন চাইলেন ওয়াকারুজ্জামান সাহেবের কাছে, ওই সরকারের কাছে, আবার আপনি ইউনূস সাহেব আসার পর আপনার দেখা করে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাইলেন। আপনি ডেট শিফট করার আপনারা কারা? ইউনূস সাহেবই ডেট শিফট করার কে? কোন সংবিধানে? আপনি দেখুন পুরান সংবিধান, ওটায় বলা আছে সংসদ ভাঙার পরবর্তী 3 মাসের মধ্যে। তাই 8ই আগস্ট থেকেও যদি আমি ধরি, তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা সংবিধান মোতাবেক। সুতরাং সংবিধান নাই। এখন এই জুলাই ঘোষণাপত্র সংশোধনী করতে হবে, সেখানে ইউনূস সরকারের মেয়াদ দিতে হবে, তাকে ঘোষণা করতে হবে যে উনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, আর ওয়াকারুজ্জামান সাহেবেরটাও ঢুকাইতে হবে। ধারাবাহিকতা, ফর দেয়ার সেফটি। মেয়াদ দিবে 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এর ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করে যাবেন। এবং এই ঘোষণাপত্রের নাম হইতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান। সরকারটা অন্তর্বর্তীকালীন, সংবিধানে নাই, বানাইতেই হবে। আমি বিশেষ করে ওয়াকারুজ্জামান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, আপনি মেহেরবানি করে এই জুলাই ঘোষণাপত্র ঠিক করেন, নতুবা লং রান এই প্রশ্ন আসবেই। সুতরাং আমি নির্বাচন চাই, আপনি নির্বাচন করেন। আপনি তো শুভঙ্করের ফাঁকি হচ্ছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোন সংবিধানের অধীনে নির্বাচিত হয়েছেন, কোন সরকারের অধীনে নির্বাচিত হয়েছেন, এটার জবাবটা কি? আপনি জুলাই ঘোষণাপত্র এগুলো আছে? নাই। আছে প্রধান উপদেষ্টা মিন করেনি, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। এ পর্যন্ত রাষ্ট্রপতির তো চেহারাই একে অপরে দেখেন নাই, এক কাপ চাও একসাথে খান নাই। তাহলে আপনি এই শব্দটা যে উচ্চারণ করতেছেন কাগজে কলমে প্রধান উপদেষ্টা, তার মানে কাজ করতেছেন আবার প্রধান নির্বাহীর, তার মানে আপনি আমাকে খাইতে দিলেন কলা আর আমি আম মনে করে খাবো। এটা তো তামাশা না, এটা ক্লাব না, সমিতি না, এটা রাষ্ট্র, আমরা জঙ্গলি না। তাহলে আপনি কি মনে করেন যে এই যে নির্বাচনী যে রোডম্যাপ ঘোষণা হচ্ছে, এইবার আসেন, এই যে নির্বাচনী রোডম্যাপ সংস্কার চলছে গত ফেব্রুয়ারি থেকে, সনদ বানাবেন আপনি, এর ভিত্তিতে সংস্কার ঐক্যমত কি হয়েছেটা কি?
আমি বারবার বলছি নির্বাচন দরকার, কিন্তু আপনি যদি ওই নির্বাচন আপনাকে তো সংবিধান ঠিক করেন নাই, অবশ্যই সংবিধান আপনার গাইডলাইন। রাষ্ট্র সরকার কি বলে, প্রধান বিচারপতি তারা বলছে একটা 106 মোতাবেক একটা গাইডলাইন দিছে কি, দেখেন সাংবিধানিক শূন্যতা হইলে তার ভিত্তিতে মতামত দিচ্ছেন, তাহলে সাংবিধানিক শূন্যতা এডমিটেড। যেহেতু সংবিধানে বলা নাই, পালায় গেলে কি হবে, ওখানেই বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত যদি না হয়, দেশে সামরিক শাসন আসলো না, কিন্তু সেনাপ্রধান মানবিক কারণে উনি বললেন আমি দায়িত্ব নিলাম। এই দায়িত্ব নেওয়াটা যৌক্তিক। কারণ যদি বলে কোন সংবিধানে নিছেন, এটাই অলিখিত সংবিধান, এইগুলা ঢুকাইতে হবে। এটাই শূন্যতা। জি, এটাই শূন্যতা। আপনি শূন্য রেখা করতে পারবেন না। সুতরাং আমি বারবার বলছি যে এত বড় পণ্ডিত হোক, ওই যে কি আসিফ নজরুল সাহেব আইনজীবী, আদিলুর রহমান আইনজীবী, রেজওয়ানা আইনজীবী, এটা সরকারের মধ্যে। আর সরকারের বাইরে তো আইনজীবীর কোনো অভাবই নাই। এটা একটা পিকনিক হইছে, পিকনিক চলছে, কিছুই হয় নাই। আপনি নির্বাচন চাচ্ছেন, তাহলে কি সরকার যে নির্বাচনের পথে হাঁটছে সেটি কি সঠিক কাজ করছে? আমার কাছে আপনি প্রক্রিয়াটা তো বলতে হবে রে ভাই। সেটি তো রোডম্যাপ ঘোষণা করছেন। কি ঘোষণা করবেন? ওনার তো অথরিটি তো না, ওনাকে তো ওই জায়গাটায় ঘোষণাপত্রে লিখতে হবে যে উনি এই থেকে এই মেয়াদ নির্বাচন। লেখারও তো অথরিটি ওনারা না। নো, এই যে আপনি এখন তো সংবিধান, ওই যে অন্তর্বর্তীকালীন সংবিধান বানাবেন আপনি, কে বানাবে? এরা এদের তো সেই অথরিটি। নো, এই যে ঘোষণাপত্র যেটা, ওইটাকে ঘোষণা করবেন। আচ্ছা, এইটাকে ঘোষণা করবেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন রোডম্যাপের আগে অবশ্যই আপনি নির্বাচনটা দিচ্ছেন কিসের ভিত্তিতে? আপনি এইটাই তো ডকুমেন্ট যে আমাকে এই মেয়াদ দিছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। সেটাই তো হচ্ছে। কোথায় আপনি রোডম্যাপের ইয়েতে লেখা থাকতে হবে। খসড়া তো না, এটা এই যে ঐক্যমত কমিশন যে খসড়া দিয়েছে, খসড়াতে মেয়াদ নাই। আপনার জুলাই ঘোষণাপত্র তো হয়ে গেছে, এটা তো ওইখানে থাকতে হবে। আর আপনি বললেন জুলাই সনদ, সনদে সংস্কার কি হবে, ঐক্যমত্য কি কি নিয়ে হইলো না হইলো সেকেন্ডারি। আপনি এইটা আগে ঠিক করেন। মানে ঘোষণাপত্র ঠিক করা। অফকোর্স, আমি নির্বাচন দিব কিভাবে, আমাকে অথরিটি। কি আপনি বলতে চাচ্ছেন এই রোডম্যাপ এটি বৈধতা পাবে না একটি সময় গিয়ে? কোনটা ঘোষণাপত্র? এই রোডম্যাপ, এই রোডম্যাপের আলোকে যদি না, আপনি আমার কথা, আপনি নির্বাচনটা দিচ্ছেন কিভাবে? আপনি কি রোডম্যাপ দিবেন? নির্বাচন কি অত তারিখে তফসিল, মানে এত তারিখে মনোনয়নপত্র জমা দিবেন, এত তারিখে বাছাই, এই তো না? সেটি না, সেটা নির্বাচনটি কোন প্রক্রিয়ায় যাবে, সেটা তো যে পিআর সিস্টেম নিয়ে আসছেন, তারপরে কি আছে পিআর পদ্ধতি না রেগুলার সিস্টেমে নাকি স্থানীয় নির্বাচনের আগে, সেগুলো তো ডিসাইড করতে হলে আপনাকে একটা জায়গায় যাইতে হবে। আমি সেই বিতর্কে যাচ্ছি না তো, কিন্তু আমার নির্বাচনদের যে অথরিটি, আমি সেটা তো আমাকে বানাইতে হবে। জুলাই হয়নি আপনি বলতে চাচ্ছেন? অফকোর্স হয় নাই। সরকার দুটো বলছি যে একজন 4 দিনের ছিলেন, আরেকজন চলমান। আপনি এক জায়গায় চাইলেন 3 মাসের মধ্যে নির্বাচন, আর এক জায়গায় আপনারা বললেন ডিসেম্বরের মধ্যে। যারা চাইলেন ডিসেম্বরের মধ্যে, তার অথরিটি কি? আবার যিনি দিলেন ফেব্রুয়ারিতে, তার অথরিটি কি? হ্যাঁ, যাই হোক, নিশ্চয়ই সরকার সেটি আমলে নেবে। আপনাদের মতো মানুষদের বুদ্ধি পরামর্শ নিয়েই এক ধরনের সমাধানের পথে আগাবে। তো আমরা আসলে আলোচনা করতে চাচ্ছি যে নির্বাচনী যে রোডম্যাপ, এই রোডম্যাপটি নিয়ে আপনি নির্বাচন নিয়ে আশাবাদী কিনা, যে নির্বাচনটি শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে হচ্ছে এবং সবগুলো রাজনৈতিক দলই নির্বাচন চাচ্ছে, তারা সবাই ভোটমুখী। এখানে কেউ পিআর পদ্ধতিতে চাচ্ছে, কেউ কনভেনশনাল। আপনি যদি সবগুলো রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আমিও তো বলতে চাই নির্বাচন চাচ্ছি, আবার সবগুলো রাজনৈতিক দল যদি বলেন, তাহলে তো আপনার ওই ডিবেটটা আসে পিআর সিস্টেমে নির্বাচন হবে কিনা। আমি সেটাই বলছি যে আবার রেগুলার হবে কিনা। পিআর এর সুবিধা কি, অসুবিধা কি? পিআর এর তো কিছু অসুবিধাও আছে। আমি ভাই পিআর এর সুবিধা অসুবিধা আমি আপনার সিম্পল বলি। আপনি মনে করেন 100 সিট 100 ভোটার বাংলাদেশে, হ্যাঁ 100 সিট 100 ভোটার, দাঁড়াইছে 3টা দল, হ্যাঁ এক দল পাইছে 50টা ভোট, তার সিট কয়টা? 50টা। আরেক দল পাইছে 30টা ভোট, তার সিট 30টা। আরেক দল পাইছে 20টা, তার সিট 20টা। হয়ে গেল। এখন আসেন, তাহলে সরকার গঠন করবে কে? যে 50টা পাইছে, কিংবা ধরুন সে একটু বাড়াই করলেন, সে 55টা পাইছে, 55টা পাইছে, আর থাকে 45টা। তার ভিতরে একজনে 30টা আর একজনে 15টা, এই তো সিট। এখন কি হয়েছে? এতে লাভটা কি? এতে লাভ হলো যতজনে ভোট দিছে, এখানে দলীয় ভোট, মার্কায় ভোট, ব্যক্তির না। তাহলে যত লোক ভোট দিছে তাদের কারো ভোট বিফলে যাচ্ছে না। ভোট দেওয়া মানে সে তার প্রতিনিধি পাচ্ছে, একজন পাক আর 5 জন পাক। কিন্তু এই জায়গাটিতে তো একটি প্রশ্ন থেকেই যায়, জনগণ তো তাহলে তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলো না।
এগুলো হলো ওই যে মানে এটা কি মানে পলিটিক্যাল শুভঙ্করের ফাঁকির কথা না। জনগণ তো তার জনপ্রতিনিধি নির্বাচন করবে। এখন একজন আচ্ছা আমি একটা কথা বলি, দল আপনি আপনার এলাকার সম্পর্কে জানেন তো? সারা দেশ না জানেন না, আপনি এলাকা সম্পর্কে জানেন? অবশ্যই জানেন। এলাকায় এমন কোন ব্যক্তি পাইছেন যে খুব পপুলার তো অবশ্যই আছে। সে নৌকা বা ধানের শীষ ছাড়া দাঁড়ায় পাশ করছে কখনো? না, করেছে। স্বতন্ত্র তো পাশ করে। কয়জন? না, সেটি পার্সেন্টেজে সেই নির্বাচন নাই এখন আর। সেই নির্বাচন ওই যে 3টা নির্বাচন হয়েছিল, শাহাবুদ্দিন সাহেব আমল একটা, মানে 91, তারপরে এলো 96, তারপর 2001। এর বাইরে আপনি আমাকে বলেন জনগণ কিসে ভোট দিছে? আমাদের তো সেরকম স্ট্যান্ডার্ডেই ফিরতে হবে। এবং বর্তমান জনগণ ভোটই দিছে মার্কায়, জনগণ ভোট দিছে মার্কায়। না, প্রতীকে দিলেও ব্যক্তির কারণে তো প্রতীক হেরে গেছে। এবার আসেন, বিভিন্ন এলাকায় ব্যক্তির কারণেই তো প্রতীক হেরে গেছে। কোথায় আমার দেখাবেন তো কোন জায়গায় যে একটা নৌকায় লোক দাঁড়াইছে, একটা ধানের শীষে দাঁড়াইছে, আর তৃতীয় ব্যক্তি আর একটা দাঁড়াইছে, এর ভিতরে হয় নৌকা পাইছে, নয় ধানের শীষ পাইছে। ব্যতিক্রম যদি 100 সিটের মধ্যে একটা পাইতে পারে, না বেশি আছে, সেটা 2টা পাইছে ওই নির্বাচনগুলায়। কিন্তু 2008 ধরেন, 14 ধরেন, 18 ধরেন, 24 ধরেন, কোনটাই আসে নাই। এই পদ্ধতি যদি হয় তাহলে শতভাগ মানুষ পলিটিসাইজ করা হলো। এইবার না একটু বঞ্চিত করা হয় না, পলিটিসাইজ করা হলো কিনা? না, শতভাগ মানুষকে, রাজনীতির বাইরেও তো অনেক মানুষ আছে, সেজন্যই তো তারা কোনো রাজনীতি করে না। তারাও তো তাহলে ওই পার্টিজানে ঢুকে গেল না? সে তখন চুজ করতে পারবে 3টা দলের। সিস্টেমটা বোধহয় আপনার কমপ্লিট না। কমপ্লিট আমি যতটুকু নো, আপনি প্রথম নির্বাচন কমিশনে আপনার প্রার্থীর তালিকা দিয়ে দিবেন, সিরিয়াল করে দিবেন আপনি 1 থেকে 300। আর আমি যেহেতু 100 দিয়ে বুঝাইছি, আপনি 100 লোকের তালিকা দিয়ে দিবেন। আপনি 60টা ভোট পাইছেন, টপ থেকে 60 জন নিবে, শেষ। ধরেন আপনি বলতে পারবেন না যে আমার 97 নম্বর নেন, না সেটি বলা যাবে না। তার মানে কি যে শতভাগ মানুষ ভোট দিল, সেই শতভাগ মানুষ আবার ভোট দিল একটি দলকে। হ্যাঁ, উনি কোনো ব্যক্তিকে ভোট দিতে পারেননি। একটু কোশ্চেনটা শেষ করি। উনি কোনো ব্যক্তিকে ভোট দিতে পারেননি, তার মানে তিনি কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ পেলেন না, তিনি একটি দলকে দায়িত্ব দেওয়ার সুযোগ পেলেন। এইবার আসেন। হ্যাঁ, আমি প্রশ্নটা করি তাহলে, আমরা গণতন্ত্রে আমরা যে বলি যে আমরা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠাবো, এটি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্মে এটি এক ধরনের ইতিবাচক দিক থাকতে পারে, কিন্তু যখন পার্লামেন্টারিয়ান পদ্ধতি, সেই জায়গাটিতে তো পার্লামেন্টে আমি আমার কনস্টিটিউশন থেকে কাকে পাঠাবো সেই সুযোগ থেকে আমি বঞ্চিত হলাম না একজন ভোটার হিসেবে। আমি ধরেন কোনো রাজনীতি করি না, কিন্তু আমি ব্যক্তি আবু হেনা রাজ্জাকীকে পছন্দ করি, উনি সৎ মানুষ, যোগ্য মানুষ, আমি মনে করি যে উনি পার্লামেন্টে গেলে আমার কথা বলতে পারবেন। কিন্তু এখানে আবু হেনা রাজ্জাকী যখন নেই, যখন আমার মনে করেন ঘোড়া মার্কা বা গাভী মার্কায় ভোট দিতে হচ্ছে, তখন তো আবু হেনা রাজ্জাকী যাচ্ছে কিনা আমার কথা বলবার জন্য, সেটি তো জনগণ হিসেবে, নাগরিক হিসেবে, ভোটার হিসেবে আমি নিশ্চিত নই। আপনি সেই জায়গায় নাগরিকরা পিছিয়ে যায় কেন? পার্লামেন্টের থিওরিটা কি, সংসদ নির্বাচন থিওরিটা কি? সে আইন প্রণয়ন করবে। জি, জনপ্রতিনিধি যদি যান, উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন চেয়ারম্যানে যাবেন আপনি, আমি তাকে ভালোবাসা দিব, কিংবা পার্লামেন্টারিয়ানরাও তো জনগণের প্রতিনিধিত্ব। আপনি যখন পিআর সিস্টেমে আসবেন, তখন আপনার মাথায় ঢুকেই যাবে যে আইন প্রণয়ন করবে। ইনফ্যাক্ট সংসদের প্রতিনিধিদের কাজই শুধু আইন প্রণয়ন করা, বাজেট দেয়া, মেজর কাজ রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার, রাষ্ট্রের পলিসি তৈরি করার, কন্ট্রাক্টরি করা না, ব্রিজ বানানো না, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারের সাথে ডাইকে কথা বলা না, এলাকায় গিয়ে দেখার দায়িত্বই তার নাই। বুলশিট, এগুলা একদম বুলশিট। আপনি বলেন না পার্লামেন্ট সংসদ সদস্যের কাজ কি, সে শুধু আইন প্রণয়ন করবে, তখন সবাই চিন্তা করবে। এবং তার কনস্টিটিউশনের মানুষের ভয়েস তো তিনি রাষ্ট্রের কাছে তুলে ধরবেন, সেটিও তো তার দায়িত্ব। ভয়েস তুলে ধরবে না, ওখানকার প্রবলেমের ভিত্তিতে নতুন কোন আইন লাগে কিনা সেই আইনটার প্রস্তাবনী আনবেন। শুধু আইন তো না, তিনি তার সংকটগুলোও তো তুলে ধরবেন। সেই সংকটের সাথে তো আইন রিলেটেড। আমি মনে করি যে আমার কথা বলবে, কিন্তু এই জায়গায় যদি আমি মনে করলাম যে আমার এলাকার জন্য আবু হেনা রাজ্জাকী, এলাকার জন্য একটা এক্সাম্পল দেন, কি বলবেন? আমার সংকট বলেন, আপনি কি আমি যখন জনগণ, তখন আমি পার্লামেন্ট মেম্বার আপনার এলাকার, হ্যাঁ, আমি কি চান আমার কাছে? আমার সমস্যা বলবেন তো একটা এক্সাম্পল। এলাকার নানান ধরনের সংকট, ধরেন আমার এলাকায় 10টা ব্রিজ দরকার, 10টা ব্রিজ দরকার, এই কাজ আমার না। এই প্রয়োজনটা তো আপনি রাইটই নাই, সংসদ সদস্যের কাজই না।
তাহলে কি উপজেলা চেয়ারম্যান ইয়েস, যার এই খায়েশ আছে জাস্ট ওই উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন চেয়ারম্যান হবে, সংসদের জন্য সে উপযুক্ত না। তাহলে মনে আমি তো আপনাকে বললাম, তাহলে সরকারের দৃষ্টিতে আনবে কি উপজেলা চেয়ারম্যান? উপজেলা চেয়ারম্যান বা উন্নয়নমূলক কাজই করবে, ওনারা বাস্তবায়ন করবেন। আপনি কাজে ঢুকতেছেন কেন? আপনার সংসদের কাজ হলো এটাকে বলে আইনসভা। আইনসভা মানে কি? আইনসভা আইন প্রণয়ন করবে। আইনসভায় ব্রিজ বানাবে না, ব্রিজ বানানোর দরকার নেই। আমার এলাকায় মনে করেন একটি আইন আমার ধরেন অন্য আপনি আইন আসে আমার এলাকায় মনে করেন আপনার এলাকায় একটা সংকট, বললেন যে এই সংকটের কারণে এর উপর একটা আইন দরকার, আইন প্রয়োজন। এবং আমি মনে করি সেটির জন্য আবু হেনা রাজ্জাকী যোগ্য। কিন্তু আমি ভোট দিলাম মনে করেন গাভী মার্কায়। তো গাভী মার্কার আপনি তো যখনই পার্লামেন্টে আপনার প্রতিনিধি পেয়ে গেলেন 60 জন, আপনি আপনার এটা উপস্থাপন করবেন, যদি কোনো সংসদ সদস্যের কাছে করেন সেটাও করতে পারবেন, যদি আপনার দলের চেয়ারম্যানের কাছে করেন করতে পারবেন, যদি আপনি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে করেন করতে পারবেন, আপনি উপজেলা চেয়ারম্যানের কাছে করতে পারবেন। তারা এটাকে প্লেস করে নিয়ে আসবে সংসদে। এটি তো আমলাতান্ত্রিক জটিলতা। আবার আমলাতান্ত্রিক কেন? তার কাজ হলো আইন প্রণয়ন করা। আমি তো তাকে পাচ্ছি না। আর কি আপনি ব্যক্তি যাচ্ছেন কেন? তাহলে আমি কার কাছে দেব? আপনি যাবেন পার্লামেন্টে, এটা উপস্থাপন করবেন। পার্লামেন্টে জনগণ যায় তো পার্লামেন্টের এই যে এমপি সাহেব জানবে, এমপি সাহেব তো আমি ভোট দিয়ে আমি বাছাই করতে পারলাম না। আপনি তো আইন আমি তো দিয়ে দিলাম সেই দলের হাতে, যেখানে আগে নমিনেশন বাণিজ্য হতো সেখানে এখন এমপি বাণিজ্য হবে। বাণিজ্য হবে কেন? বাণিজ্য হবে কেন? বাণিজ্য হবে কখন আমি বলি, বাণিজ্য হবে যখন আপনি নমিনেশন দেবেন আপনাকে, আমি নমিনেশন দেব আপনাকে, এবং দাঁড়াইলি আপনি পাস করবেন এবং আপনি উন্নয়নমূলক কাজ করবেন। আপনি ইনভেস্টমেন্ট করার মানে হচ্ছে আপনি পরবর্তীকালে ব্রিজ করবেন। এই যে এমপিদের কাজ, টাকা খাই তামাশা এমনি দেয় না। আপনি আগে আসেন, টাকাটা দেয় কেন? আমার কথা হচ্ছে না, টাকাটা দেয় কেন? জনগণ পার্লামেন্টে যাবে, জনগণ পার্লামেন্টে গিয়ে বলতে পারবে কেন? সে তো এলাকায় নিজে ঘুরেই জানতে পারবে। কার কাছে বলবে? সে নিজেই সে আইন প্রস্তাব যে আমি আমার এলাকায় গেছি, এই বিষয়টা আমার সামনে জনগণ পার্লামেন্টে এসে বলবে না এমপি সাহেবই যাক না তার এলাকায়। এমপি সাহেবকে তো আমি বাছাই করতে পারলাম না। কেন? কে? এমপি সাহেব তো দলের সিদ্ধান্তের উপরে চলে গেল। দলের সিদ্ধান্ত, দল কাকে এমপি করবে দলই তো সেটা জানবে। তা আমি তো ওই দলকে ভোট দিলাম না। কোন দলকে ভোট দিলেন না আপনি? আপনি সব দলের প্রতিনিধি তো যাচ্ছে, সব দলের প্রতিনিধি যাবে। এখানে একটা কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি বিএনপির 70 জন গেছে, জামাতের 30 জন গেছে, আর এক দলের 20 জন গেছে, গেল। ধরেন আমি ভোট দিলাম জামাতকে, এমপি হয়ে গেল বিএনপির। কেন হবে? এই যে ভুল থিওরিটা, আপনি বিএনপি কে ভোট দিচ্ছেন, বিএনপির প্রতিনিধি তো আসবেই, একটা ভোটও বিফলে যাবে না। যে ভোট দিবে সে তার প্রতিনিধি পাবে। আমার কাছে তো মনে হয় তার দলের প্রতিনিধি পাবে। আমার কাছে মনে হয় কি কোনো ভোটারই এই সুফল পাবে না। আমার কাছে ভোটারের সুফল কেন? আপনি কেন? নাগরিকই তো সুফল পাওয়ার কথা। নাগরিক সুফল তো নিবে, পার্লামেন্টের কাছ থেকে আইন প্রণয়ন করবে, সেটা সুফল নিবে। আপনি পার্লামেন্ট একেবারে পার্টিজান হয়ে যাচ্ছে না? কেন পার্টিজানই তো একটা আইন কি আমি তো ব্যক্তি বাছাই করতে পারলাম না। না দল, আমি বললাম না ব্যক্তি তো আইন করবে না, আইন প্রণয়ন করবে কে? পার্লামেন্ট। পার্টি পার্লামেন্টে যাচ্ছে তো ব্যক্তি। আরে পার্লামেন্টে ব্যক্তি উপস্থাপন করবে তো সেই ব্যক্তি তো আমি তো কথাটা বোঝেন না। রাখেন, আপনি কি মনে করেন এমপি যদি এলাকায় আমি পছন্দ করার পরে আমি ব্যক্তি এমপি হইলাম, সবার পছন্দ, আমি একটা আইন পার্লামেন্ট উপস্থাপন করলাম, তাইলে পাস হয়ে যাবে? সেটাই তো হওয়া উচিত। সার্বজনীন হইতে হবে সবটা। সার্বজনীন কথাটা বোঝেন না কেন ভাই? এখানে বিষয়টি হচ্ছে আপনি তো যদি 210টা সিট আপনি পেয়ে যান পিআর পদ্ধতি বাদ দিয়ে, তখন আপনি আপনার মন গড়া আইন করবেন, কোন আইনে আপনার সুবিধা হয়, কোন আইনে আপনার লোক সেফ হয়, এইগুলা। আর আপনি যখন একটা পার্লামেন্ট আইন ঢুকাবেন, যেমন প্রধানমন্ত্রী যদি হয়, আপনি তো বললেন যে দলের প্রধানমন্ত্রী যখন হয়, সে কি শুধু দলের প্রধানমন্ত্রী না 18 কোটি লোকের প্রধানমন্ত্রী? এর সুফল কি কেউ পেয়েছে পৃথিবীর? আমার জবাবটা আগে দেন না। প্রধানমন্ত্রী কার? পিআর এর কোন সুফল পৃথিবীর আগে পিআর বাদ দিয়ে আপনি প্রধানমন্ত্রী বলেন না। হ্যাঁ, প্রধানমন্ত্রী। অতীতে যে প্রধানমন্ত্রী গুলা হয়েছে, যখন সে প্রধানমন্ত্রী হয়ে যায়, সে কার? সবার, রাষ্ট্রের। পাইছেন এর কোন নজির? হ্যাঁ, অবশ্যই। কিভাবে বুকে হাত দিয়ে বলেন? কিভাবে? আপনি যখন যে দল ক্ষমতায় থাকে তার লোকেরা গ্রেপ্তার হয় না অন্য লোক গ্রেপ্তার হয়? গ্রেপ্তার হতে দেখেছি। কোথায়? আপনি তো 2005 সালে দেখছি ক্রস ফায়ারও দিয়েছেন নিজ দলের লোক বেগম খালেদা জিয়া। হ্যাঁ, নিজ দলের ক্যাডারদেরকে ধরে ক্রস ফায়ারও তো দিয়েছে। নিজ দলের মানে তার লোকজন। হ্যাঁ, করতো। দিছে। একটা নাম বলেন। আপনার বরিশালের, আপনার বরিশালের সেন্টুকে মারেনি? ওই যে মারাটা কি সঠিক?
রাখেন নাম্বার 1 মারাটা কি সঠিক? সে যদি মানে সন্ত্রাসীপনা, নাম্বার 2 গিয়ে খুঁজে দেখেন তাকে ক্রস ফায়ারে দিছে এমন লোক যে তার চেয়ে বড় সন্ত্রাসী ওই দলে আছে, এবং সেই রাজনীতিতে নাসিরউদ্দিন পিন্টু, আমি উদাহরণ বলি, নাসিরউদ্দিন পিন্টু পার্লামেন্টারিয়ান থাকাকালীন জেল খাটেনি, খাটবে না কেন? যেতে হয়নি। হ্যাঁ খাটছে। এটা তো আইনের শাসন ছিল, আমি- আইনের শাসন জরুরি না? আইনের শাসনের সাথে এইটার সম্পর্ক কি? আপনি পার্লামেন্টে যে আইন বানাবে, সে আইন বানাবে, আমি আইন জানছি না যে কে আমার পার্লামেন্টারিয়ান হচ্ছে। আমি বুঝলাম না আপনার কথাটা। আপনি তো পার্লামেন্টারিয়ান দরকার নাই তো, তাহলে আমার দরকার কি পার্টি? আপনি পার্টিকে ভোট দিবেন, পার্টি জানবে না কেন আমি পার্টিকে ভোট দেবো? আমি তো একজন ব্যক্তিকে পাঠাবো, ব্যক্তি কোন দল থেকে আসলে সেটি তো আমার হিসেব না। এই যে আপনি পিআর সিস্টেমের কথা বলছেন ভাই রাজ্জাকি ভাই, আমার আপনি এখন যাচ্ছেন কোথায় জানেন? আপনি পিআর চান কি চান না সেইটাই না, আমি পিআর চাই কি চাই না সেটা না, আপনি পিআর সিস্টেমে কি রেজাল্ট হয় সেইটা চান। জনগণকে শতভাগ পার্টিজানের মধ্যে নিবেন কেন? জনগণ তো রাজনীতি না করার স্বাধীনতা, তাহলে আপনি বলেন যে আপনি পিআর চান না। আপনি আমার প্রশ্ন করছেন পিআর এর লাভ কি, ক্ষতি কি? আমি তো দেখছি যে শতভাগ নাগরিককে পলিটিসাইজ করার একটা পদ্ধতি হচ্ছে পিআর। শতভাগ নাগরিককে পলিটিসাইজ করার মানে কেমনি বলেন? কারণ শতভাগ নাগরিক তো পার্টিকে ভোট দিবে, তাদের মানে ভালো মানুষ দেখে, তাদের পছন্দের মানুষ দেখে ভোট দিতে পারবে না। এই জায়গায় শতভাগ মানুষ ভালো, না আপনি তো তালিকাই করেন সব ভালো লোকের, আপনার দলের সব ভালো লোকের তালিকা। এমপি গুলো বিক্রি হবে পার্টির কাছে, পার্টির প্রধানরা বিক্রি করবেন এমপি গুলো। কোন পার্টির প্রধানরা? ওই যে পার্টির প্রধানরা। আপনি তো বেচা কিনা, আপনি তো এখনো তো নমিনেশন বেচা কিনা হয়, তখন তো এমপি বেচা কিনা হবে। আর এমপি বেচা কিনা হবে কেন? আপনি তো যে সিরিয়াল নামটা দিবেন ওখানে তো আপনি যা খাওয়ার খেয়ে নিবেন, ওখানেই তো আপনার দলনেতা যা খাওয়ার খেয়ে নিবে, তোমার আমি তালিকায় রাখছি। তার মানে বোঝেন কি পরিমাণ ওই জায়গায় একেবারে নমিনেশন না, তখন এমপি বিক্রি হবে যে নাম্বারে আমাকে সিরিয়ালে ব্যাপার। আপনি তো তালিকা আগেই দিয়ে দিতে হবে নির্বাচন কমিশন। যাই হোক রাজ্জাকি ভাই, এটি নিয়ে আমরা আরো একদিন আলোচনা করব। না তালিকাটা তো নির্বাচন কমিশন আপনি আগে দিয়ে দিবেন। নির্বাচন কমিশন ওই তালিকায় 1 নম্বর 2 নম্বর হতে গিয়ে কি পরিমাণ টাকা খরচ হবে সেটা ওই প্রার্থী আর দলের ব্যাপার, তারা টাকা খাইয়ে দেবে। রাজনৈতিক সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে নীতি নৈতিকতা পিআর পদ্ধতির সুবিধা আপনি নিয়ে আসছেন, আর আপনি আন বলতে আমার প্রতিনিধি দিতে পারলাম না। তো দুইটা তো দুই জিনিস, দুই জিনিস না, দুইটাই এক জিনিস। আমরা শতভাগ নাগরিককে আমি রাজনৈতিক মোড়কের মধ্যে নিয়ে নিলাম। আপনি মনে করেন রাজনীতির বাইরে কোনো নাগরিককে রাখলাম না। একটা সিটে 2 লাখ ভোট আছে, একজন পাইছে 1,02,000, আরেকজন পাইছে 98,000, তাহলে 1,02,000 তো জিতলো, আর 98,000 যে লোকে ভোট দিল তার অবস্থা কি? মানে বিষয়টা এরকম করায় না যে আপনি পরীক্ষার সিস্টেমের আলাপ হইছে। কিন্তু রাজ্জাকি ভাই, পরীক্ষায় আমি 25 পেলাম, আমি ফেল করলাম, আর একজন 34 পেল, সে পাস করে ফেললো, তার মানে দুইজনকেই তো পাস করানো উচিত, কারণ উনিও তো কিছু পড়াশোনা করেছেন। সেই জন্যই তো পিআর সিস্টেম। 25 পেয়ে কি কেউ পাস করবে? পিআর সিস্টেম তো 98 হলো তো পার্লামেন্টে যাচ্ছে, যাবে তো। 34 পেলো যে সেই তো পাস করবে, 25 যে পেলো সে তো ফেল করবে। সেটা তো আপনি মার্ক করে রাখছেন কোনটা, এত পাইলে পাস, আর তা পাস তো করতে হবে। এখন একজন মানুষ পড়াশোনা জানলো না, সে 25 পেয়ে পাস আর 34 পেয়েও পাস, তাহলে পরীক্ষার দরকার। আপনি তো ভাই, আপনি আলাপটা হচ্ছে কি নিয়ে? পিআর সিস্টেমটা সুবিধা কি অসুবিধা কি? না রাজ্জাকি ভাই, আমরা আসলে সময় শেষ দিকে, আমরা একটু শেষ করতে চাচ্ছি এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। রোহিঙ্গা নিয়ে 2 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। 50,000 রোহিঙ্গা সীমান্তে অপেক্ষা করছে আরো ঢুকবার জন্য বাংলাদেশে, যেখানে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে এবং রোহিঙ্গারাও নিজ ভূমিতে ফিরবার জন্য এক ধরনের উদ্গ্রীব বা উদ্দীপনা তাদের মধ্যে আছে। অধিকাংশ আবার এখানে থেকে আমাদের বাংলাদেশি জাতীয় নাগরিক পরিচয়পত্র সেটি এনআইডি কার্ড করে বা পাসপোর্ট করেও অনেকে বিদেশে পাড়ি জমাচ্ছে। এরকম বাস্তবতায় এই রোহিঙ্গা আমাদের জন্য কত বড় থ্রেট হয়ে যাচ্ছে এবং কোন কোন থ্রেট হচ্ছে? এটা তো নাথিং নিউ, এটা তো পুরনো জিনিস। আপনি নতুন এটা কি আনলেন? অলরেডি 10 লাখ 12 লাখ আছে, আর 50 সীমান্ত অপেক্ষা করছে। ঠিক আছে, এটা ঠেকাবে কি? কার কাজ এটা? কার কাজ? সরকার। এই সরকার তো কোনো কাজই নেই। এই সরকার তো একদিন রয়েছে, এটাই তো ফাও রয়েছে। সবাই তো চিৎকার করছি আমরা, অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে চলে যাক, নির্বাচন দিয়ে চলে যাক। এই সব আনতেছেন কেন? বাংলাদেশের রাজনীতিবিদরা গতবার 10 লাখ লোক ঢুকছিল, তখন কি শেখ হাসিনা কোন রাজনৈতিক দলটা কিনে বসে আলাপ করছিল যে রোহিঙ্গা ঢুকতেছে? আর আজকে এই রাজনীতিবিদদের ফেব্রুয়ারি থেকে আলাপ করতেছে অথর্ব সরকারের সাথে, যার কোনো রাজনৈতিক জ্ঞান নাই, যার কোনো মেধা নাই, প্রজ্ঞা নাই, কিচ্ছু নাই। এক সুদের ব্যবসা করে, এছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এক হইতে পারে নাই। এটা আমাদের এক ধরনের ফালতু নির্বাচনের মধ্যে যাচ্ছে। অর্থাৎ আপনি আবার ফেরত যাচ্ছেন ওই জায়গাটায়। কোন জায়গায়? সেই ফেসিজমের জগতে।
আপনি কিসের উপরে নির্বাচন করতেছেন সেটাই এখন পর্যন্ত সেটেল করতে পারলেন না। আপনি নির্বাচনের তারিখ দায়িত্বশীল দলগুলো একবার 3 মাসে চাইলো, আর একবার ডিসেম্বর 25-এর মধ্যে চাইলো, আবার ইউনূস সাহেব ঠিক করলো, ফের কিসের ভিত্তিতে মেনে নিলেন? একটা লোক বলতে পারতেছে না আপনি ফেব্রুয়ারিতে যাচ্ছেন কেন, আমি ডিসেম্বরে চাইলাম কেন, আমি 3 মাস পরে চাইছিলাম কেন। কোনো আপনি নির্বাচন করবেন কি? আপনি তো সব ঠিক করতে হবে রে ভাই। আপনি পুলিশ সংস্থা সব বাদ দেন না, আপনি যে নির্বাচনে যাইতেছেন সেই কাগজটা কই? একটা গাইডলাইন, একটা আইনি ফ্রেম তো লাগবে। নিশ্চয়ই সেটা কি আদৌ করতে পারছেন? রাজ্জাকি ভাই, নিশ্চয়ই সরকার এবং রাজনৈতিক দলগুলো এবং আপনারা যারা আছেন সিভিল সোসাইটি, তাদের সবার পরামর্শ নিয়ে সরকার এই বাংলাদেশকে একটা সুন্দর পথে নিয়ে যাবে। একদম ফাওয়া লাভ করতেছে। তারপরেও রাজ্জাকি ভাই, এই বাংলাদেশের প্রশ্নে আমাদের আপোষ করা যাবে না। এই বাংলাদেশের প্রশ্ন যদি কেউ ভাবতো তাহলে তো সলভ হইতো। যেমন আপনি পিআর সিস্টেম নিয়ে আলাপ করলেন, আচ্ছা পিআর সিস্টেম মানলামই না, দরকার নাই, স্থানীয় নির্বাচন আগে দেন, সেটাও তো আপনি মানবেন না। আপনার বক্তব্য অনুযায়ী তো কিছু করার অথরিটি তো এই গভর্নমেন্টের আছে বলে মনে হয় না। এই গভর্নমেন্ট তো এখন পর্যন্ত আইনি ফ্রেমেই পড়ে নাই। সেইটাই তো রাজনৈতিক দল ব্যর্থ হলে তারা ফালাইতে। আমি যে 2টা সরকার বললাম, এ পর্যন্ত কেউ রেস করছে? না। কেউ চ্যালেঞ্জ করুক আমাকে।